নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার প্রিপারেশনও নিশ্চয়ই ঠিকঠাক চলছে। মনে হয় নেট যতদূর সম্ভব সেপ্টেম্বরের দিকে হতে পারে বা আগস্টের শেষে। তো সেটা কবে হবে দেখা যাবে, কিন্তু আমাদের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে হবে। তো আজকের বিষয় হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে? এবং টিচিং অ্যাপটিটিউডের অন্তর্গত এভালুয়েশন সিস্টেম। তো তোমরা যারা আগের থেকে এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা জানো যে আমরা টিচিং অ্যাপটিটিউডের টিচিং লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর অফ এফেক্টিভ টিচিং, মেথড অফ টিচিং, এগুলো সব কমপ্লিট করেছি, ঠিক আছে? এই শুধু অনলাইন আর অফলাইন স্বয়ং এবং স্বয়ং প্রভা এগুলো একটু বাকি রয়েছে, এগুলো এর পরের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। আর এটাও বাকি রয়েছে, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব এভালুয়েশন সিস্টেমের, এভালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন। তো এটা নতুন সিলেবাসের অন্তর্গত এবং নতুনভাবে যুক্ত হয়েছে, এবং এটার থেকে অনেক বিগত শিফটে এখান থেকে কোশ্চেন ছিল। তো সেক্ষেত্রে তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখো তাহলে ডাইরেক্ট এভালুয়েশন সিস্টেমটাকে তোমরা বুঝতে পারবে না। তো সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে আই বটনে আমি দিয়ে দিচ্ছি, উপরে আই বটনে ক্লিক করে তোমরা সেটা দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। তো আগে একটু কথা বলে রাখি যে যেহেতু আমরা ভিডিওগুলোকে একটু বড় বড় করছি, কারণ হচ্ছে একটা ভিডিওতে আমরা পুরো টপিকটাকে কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? এটার আর একটা অন্যতম কারণ হলো যে অনেকেই পরে একটি ভিডিও যখন আমার পার্ট 1 পার্ট 2 করি, ফলে কি হয় আর পরের পার্টটাকে খুঁজে পায় না। অনেকেই দেখি আমাকে মেসেজ করে জানায় যে স্যার পাচ্ছি না, পরের পার্টটা একটু বলে দিন, তো বা লিঙ্ক দিয়ে দিন। তো সেক্ষেত্রে আমার মনে হয় অসুবিধা হয়। তো আমরা একটু ভিডিওটা লেন্থটা একটু বেশি হলেও পুরো সিবিসিএস সিস্টেমটাকে আজকেই বুঝে নেবো, ঠিক আছে? সুতরাং তোমরা স্কিপ করবে না কেউ। সঠিকভাবে যদি বুঝতে চাও, সঠিক ওয়েতে বুঝতে চাও, তাহলে স্কিপ করবে না কেউ, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা যেই বিষয়টি আমরা এখানে আলোচনা করব সেটি হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন। উচ্চ শিক্ষায় পছন্দ ভিত্তিক ক্রেডিট সিস্টেমের মূল্যায়ন, যেখানে পছন্দের স্থান রয়েছে, যেটা আগে ছিল না। তো এবার চয়েস বেসড ক্রেডিট সিস্টেমটা বা সিবিসিএস সিস্টেমটি কিভাবে আসলো এবং এটা কে আনলো এবং এটার কাজ কি, এটি কিভাবে নানা প্রক্রিয়ার সাথে যুক্ত, এগুলো সব এই ভিডিওতে আমরা উত্তর পেয়ে যাব, এবং ভিডিওটি ডিটেলসে দেখবে। সো প্রথম প্রশ্নে আসি, যেটা হচ্ছে এটি কে নিয়োগ করে, মানে নির্ধারণটা কে করে যে এই নতুন মূল্যায়নের সিস্টেমগুলোকে কে আনে। তো এটা প্রথম সাধারণত আমাদের জেনে রাখা দরকার যে এটি ইউজিসি করে থাকে, ঠিক আছে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এটা করে থাকে। এবার উচ্চশিক্ষায় নানা রকম একাডেমিক মান এবং মানের উন্নয়নের জন্য নানা রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইউজিসি গ্রহণ করে থাকে, ঠিক আছে? তো সেখানকার মধ্যে সিবিসিএস সিস্টেম হচ্ছে একটি অন্যতম সিস্টেম। এবার ইউজিসি নানা রকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠার জন্য তাদের বিধিনিধান যে তৈরি করে, এগুলো কিন্তু সম্পূর্ণটা থাকে হচ্ছে একাডেমিক ওয়েতে, ঠিক আছে? এবং এই একাডেমিক ওয়ের মধ্যে পাঠ্যক্রম যেমন থাকে, ঠিক আছে? কীরকম পাঠ্যক্রম হবে, মানে সিলেবাসটা কীরকম হবে, পাঠদানের পদ্ধতিটা কেমন হবে, ঠিক আছে? মূল্যায়নটা কেমন হবে, এই সব কিছু কিন্তু নির্ধারণ করে। এবার অনেক সময় কি হয়, ইউজিসির বৈশিষ্ট্য দিয়ে অনেক সময় শুদ্ধ অশুদ্ধ দিয়ে দেয়, ঠিক আছে? তো সেখানে বলে দেয় যে ইউজিসি পাঠ্যক্রম নির্ধারণ করে না, বা পাঠদানের পদ্ধতি থেকে নির্ধারণ করে না, কিন্তু এরকম আর কি দেওয়া থাকে শুদ্ধ অশুদ্ধর মধ্যে। তো সেগুলো একটু খেয়াল রাখবে, ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে শিক্ষার্থী কেমন পারফরমেন্স করছে, ঠিক আছে, সেটা ইউজিসি তার পারফরমেন্সের ভিত্তিতে একটি নতুন নতুন নানা রকম এভালুয়েশন সিস্টেমকে বা আমাদের এই টিচিং সিস্টেমের মধ্যে নিয়ে আসে। তো আমরা জানি আগের থেকে আমাদের যেটা চলে আসছে চিহ্ন গ্রেড বা মার্কস আর কি, যেটাকে আমরা বলি মার্কস, ঠিক আছে? যেটা আমরা হয়তো আমাদের ছোটোবেলা থেকে, আমাদের জেনারেশনে আর কি, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে 80% মার্কস, ঠিক আছে, 50% মার্কস,
তো এরকম একটা মার্কসের একটা আমাদের একটা একটা ডিভাইডেশন থাকতো যে এতটা পেলে এরকম হবে, এতটা পেলে এরকম হবে। তো সিবিসিএস সিস্টেমে সেই যে চিহ্ন, যে মার্কসগুলো ছিল, সেগুলোকে একবারই লেটার গ্রেডে পরিণত করে দিয়েছে। ঠিক আছে, এবার লেটার গ্রেডে পরিণত করার ফলস্বরূপ কি কি হয়েছে সেটা আমরা পরে আলোচনা করছি। তো মূলত আমরা এটা বুঝতে পারলাম যে সিবিসিএস সিস্টেমে মার্কস যে প্রচলিত যে প্রথা ছিল সেটা ভেঙে হয়ে গেল লেটার গ্রেড, মানে হচ্ছে এ বি, এই যে লেটার, ক্যাপিটাল লেটার হয় না, সেটা এ বি, এ প্লাস, বি প্লাস, এই যে এইসব, এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে চলে আসি যে এই যে গ্রেডিং সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু এখন শুধু আমাদের ভারতেই নয়, পুরো বিশ্বে কিন্তু এটা মানে এটা একটা শীর্ষস্থান রয়েছে। ঠিক আছে, এটা অনেক বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় গ্রেডিং সিস্টেমটাকে আপন করে নিয়েছে তারা, নানা রকম, আর সেটার মধ্যে আবার অনেক রকম ভাগ তৈরি করেছে তারা। ঠিক আছে, তো আমরা সেগুলোতে যাব না, আমরা আমাদের নেটের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরীক্ষায় শিক্ষার্থীর পারফরমেন্সের ভিত্তিতে ক্রমশ গ্রেড পয়েন্ট এভারেজ বা সিজিপিএ, ঠিক আছে, গণনা করা হয়। এবার সিজিপিএটা একটু মনে রাখবে, একটু ফুল ফর্মটা, সিমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। ঠিক আছে, এটা সিজিপিএ কখন হবে? যখন পুরো সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম শেষ সেমিস্টারকে গিয়ে সিজিপিএ হয়। আর এসজিপিএ কখন হয়? পার সেমিস্টার। ঠিক আছে, পার সেমিস্টারে এসজিপিএ হয়, এটা মনে রাখবে। এবার এই কেন্দ্রের যে নির্দেশিকা, ঠিক আছে, সেটাতে কি মানে কিভাবে সিবিসিএস সিস্টেমটাকে অ্যাপ্লাই করা যাবে, সেখানে বলা হয়েছে যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে, মনে রাখবে, মানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ক্ষেত্রে এই সিবিসিএস সিস্টেমটাকে, হ্যাঁ, সিবিসিএস সিস্টেমের আওতায় আনা হবে। মনে রাখবে, স্নাতক এবং স্নাতকোত্তর। ঠিক আছে, শুদ্ধ অশুদ্ধ কিন্তু প্রায় এটা দিতেই পারে যে কোন পর্যায়ের ক্ষেত্রে সিবিসিএস সিস্টেমটি আনা হয়েছে, তো এটা মনে রাখবে। এবার কিছু মূল শব্দ রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা বলি একাডেমিক টার্ম, তো এগুলো প্রায়ই আমরা ইউজ করে থাকি, তো এগুলোকে একটু জেনে নেব। যেমন একাডেমিক বছর, ঠিক আছে, যেমন টানা 2 বছর হয়, ওয়ান ওড ওয়ান ইভেন্ট, মানে একটি জোর একটি বিজোড়। এবার ওয়ান ওড কি? যেমন ওয়ান ওডের মধ্যে যেটা বিজোড় আর কি, সেটা হচ্ছে প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টার পড়ে যায়, তারপরে হচ্ছে জোরের মধ্যে হচ্ছে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পড়ে যায়। তো ঠিক আছে, এগুলো হচ্ছে একাডেমিক বছর, মোট কথা টানা 2 বছর হবে। ঠিক আছে, টানা 2 বার হবে, এটা মনে রাখবে। এবার হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস সিস্টেম, যেটা নিয়ে আলোচনা করছিলাম। তো সিবিসিএস সিস্টেমের শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কোর্স থাকে। ঠিক আছে, তারা নির্ধারিত কোর্সের আওতায় তারা তাদের যে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেটা কমপ্লিট করবে। এই কোর্সগুলোর মধ্যে আবার ভাগ থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কোর, ইলেকটিভ, তোকে আমরা পরে আলোচনা করব। এরপরে রয়েছে কোর্স। এবার কোর্স জিনিসটা কি? এবার কোর্স মানে সাধারণত আমরা বুঝি হচ্ছে পেপারস। এবার কোর্স মনে করো আমরা এমএ করছি, ঠিক আছে, এম এর একটা সেমিস্টারে আবার কতগুলো ভাগ থাকে, এই দিন এইটা পরীক্ষা, এদিন আরেকটি পরীক্ষা। ঠিক আছে, তো এই যে ভাগগুলোকে আমরা পেপারস বলি। আমরা বলি না যে আমরা ফার্স্ট পেপার দিতে যাচ্ছি, যেমন নেটের ক্ষেত্রে আমরা দেখি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো এই যে কোর্সগুলোকে পেপার হিসাবে বলা হয়, হলো। এবার হচ্ছে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম, সিবিএসসি, যেটা আমরা আলোচনা করছি। সিবিএসসির অধীনে যারা মানে আসবে, তারা সাধারণত ডিপ্লোমা এবং সার্টিফিকেটের প্রয়োজনের ক্ষেত্রে নির্ধারিত হবে। ঠিক আছে, এবার হচ্ছে ক্রেডিট পয়েন্ট। ক্রেডিট পয়েন্ট কি? ক্রেডিট পয়েন্ট হচ্ছে একটা সেমিস্টার চলাকালীন, ঠিক আছে, তুমি যেসব মানে যা ক্রেডিট করছো, ঠিক আছে, তার একটা সংখ্যা, সেটাকে ক্রেডিট পয়েন্ট বলে। এবার ক্রেডিট কি? ক্রেডিট হচ্ছে একটা ইউনিট যার মাধ্যমে মানে কোনো কোর্সের কাজ পরিমাপ করা হয়। এবার ওই কোর্সে তুমি কতটা পারফর্ম করতে পারলে, কতটা তুমি সেখান থেকে নাম্বার তুলে আনতে পারলে, সেটাকে বলা হয় ক্রেডিট। ঠিক আছে, এবার এই ক্রেডিট সপ্তাহে নিতে পারে, তারপর মান্থলিও হতে পারে, সেটা ইনস্টিটিউশনের উপরে ডিপেন্ড করে। এবার হচ্ছে সিজিপিএ, ঠিক আছে, ক্রমবর্ধমান গ্রেড পয়েন্ট গড় বা সিমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যেটা মূলত একদম সবগুলো 4টা সেমিস্টার বা যতই সেমিস্টার হোক, সেই সেমিস্টারের একদম শেষের দিকে যে যোগফল, একটা সামগ্রিক গড়, ঠিক আছে, নাম্বারের, এবং যার পরে যে নাম্বারের একটা সামগ্রিক গড়, এবং সেখান থেকে যে গ্রেডটা তুলে আসবে সেটা হচ্ছে সিজিপিএ। ঠিক আছে, তাহলে এসজিপিএ সিজিপিএ ক্লিয়ার। এসজিপিএ হচ্ছে কিন্তু সেমিস্টার ভিত্তিক, ঠিক আছে, এটা দেখলেই বুঝতে পারবে যে সেমিস্টার। আর সিজিপিএ কি? এটা হচ্ছে পুরো 2 বছর ভিত্তিক, মানে পুরো কোর্স ভিত্তিক। ঠিক আছে, সিজিপিএ মনে থাকবে, আশা করি মনে থাকবে। এ দুটোর আলাদা আলাদা মনে রাখবে এটা।
এবার হচ্ছে গ্রেড পয়েন্ট, ঠিক আছে। এবার ইউজিসি নির্ধারিত করেছে যে মিনিমাম 10টা গ্রেড পয়েন্ট থাকবে। একটা 10 পয়েন্টের একটা স্কেল থাকবে, ওই বেসিসে আমরা গ্রেডগুলোকে নির্ধারণ করব যে কে কোন গ্রেডের আওতায় পড়ছে, ঠিক আছে। এরপরে আরেকটি যেটা ইউজিসি নির্ধারিত করেছে সেটা হচ্ছে লেটার গ্রেড। আমি আগেই বললাম যে যে পার্সেন্টেজের যে জায়গাটা ছিল, সে যে চিরাচরিত জায়গা ছিল, সেখান থেকে সরে এসে আমরা লেটার মানে হচ্ছে এ বি সি ডি এভাবে কিছু গ্রেড আমাদের ইউজিসি প্রোভাইড করেছে, এবং সেখানে পারফরমেন্সটাকে গ্রেড হিসেবে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। এবং সেটা 10টা গ্রেড থাকবে, আমি পরে ডিটেলসে সেটা আলোচনা করছি। এটা জাস্ট আমি দেখাচ্ছি যে টার্মগুলো কি কি। এবার হচ্ছে প্রোগ্রাম। একটি শিক্ষাগত প্রোগ্রাম বা ডিগ্রি, মানে যেই ডিগ্রিটা তুমি নেবে, হ্যাঁ, যার থেকে তুমি সার্টিফিকেটটা নেবে, যে ডিগ্রিটার নামে, সেটাকে আমরা এখানে প্রোগ্রাম বলে থাকি, মানে শিক্ষাগত টার্মে। তারপরে হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট। আমি আগেও বলেছি এসজিপিএ হচ্ছে যেটা সেমিস্টারে তুমি কতটা পারফর্ম করলে, সেটা হচ্ছে এসজিপিএ, ঠিক আছে। এবার হচ্ছে সেমিস্টার। আমরা জানি সেমিস্টার কি, একটা এখন আমরা দেখছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে 6 মাসের করে একটা সেমিস্টার হচ্ছে, ঠিক আছে। এটা 15 থেকে 18 সপ্তাহের মধ্যে এবং 90 দিনের মধ্যে সেই পাঠ্যক্রমটি শেষ করা সেখানে টার্গেট রাখা হয়, ঠিক আছে। এবার বলছে যে ওট, যেটা আমরা জানি সেমিস্টারকে দুভাগে ভাগ করেছে, আমরা আগেও বললাম যে ওট সেমিস্টার, ইভেন্ট সেমিস্টার। ওট সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর অবধি হবে, আর ইভেন্ট সেমিস্টার হবে জানুয়ারি থেকে জুন অবধি, এটা মনে রাখবে। তাহলে ওট সেমিস্টার কবে থেকে কবে এটা আসতেই পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট গেল। এবার হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা গ্রেড কার্ড বা শংসাপত্র বা সার্টিফিকেট, যেটাই বলি না কেন। তো এটা আমরা সবাই জানি যে একটি কোর্স যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তারপরে আমাদের সেই প্রমাণস্বরূপ যে আমরা কমপ্লিট করেছি, তার যে প্রমাণস্বরূপ একটি কাগজ আমাদের হাতে তুলে দেওয়া হয়, সেটাই হচ্ছে শংসাপত্র বা সার্টিফিকেট। এবার চলে আসি সিবিসিএস সিস্টেম। এবার এই সিবিসিএস সিস্টেমটা কি? তো সিবিসিএস সিস্টেম হচ্ছে একটি নতুন সিস্টেম, ঠিক আছে, যেটা ইউজিসি কর্তৃক আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থায় প্রচলন করা হয়েছে। এই সিস্টেমে মূলত টার্গেট করা হয়েছে সেই সব স্টুডেন্টকে যারা নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিতে চায়, ঠিক আছে। এবার এই সিস্টেমে সাধারণত পুরোনো দিনের যেটা আমরা যেটা যে সিস্টেমে অন্তর্ভুক্ত ছিলাম, যে একটি নির্দিষ্ট একটি কাঠামো রয়েছে, সেই অনুসারে শুধু চলতে হবে, ঠিক আছে, ইচ্ছাভিত্তিক কিছু থাকবে না। সেই পুরোনো কাঠামোটাকে ভেঙে এখন স্টুডেন্টের বা শিক্ষার্থীর ইচ্ছা ভিত্তিক নতুন একটি সিস্টেম তৈরি করেছে, সেটা হচ্ছে সিবিসিএস সিস্টেম, যেখানে শিক্ষার্থীর নিজস্বতা থাকবে এবং নিজের পছন্দের ভিত্তিতে সে সাবজেক্ট নিতে পারবে। তো এখানে আবার একটু জেনে রাখা দরকার যে এই যে নিজের পছন্দ ভিত্তিক রবে, সেখানেও কিন্তু আবার কম্পালসারি কিছু রয়েছে। এবার ধরো তুমি সায়েন্স নিয়ে পড়ছো বা ফিজিক্স নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করবে। এবার ফিজিক্স নিয়ে পড়লে নিশ্চয়ই ফিজিক্স সম্বন্ধীয় তথ্য বা যেটা ফিজিক্সের অন্তর্গত রয়েছে যেসব পরীক্ষা, সেগুলো তোমাকে অবশ্যই যে গ্র্যাজুয়েশন লেভেলের যা যা পরীক্ষা হয় সেগুলো দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই ফিজিক্সে ভর্তি হয়ে ইংলিশের সেই মেইন পরীক্ষাটা দিতে পারবে না। তো এটা একটা রয়েছে কম্পালসারি, কিন্তু তার পাশাপাশি তুমি অন্যগুলো ঠিকঠাক করতে পারবে। এবার এই যে ক্রেডিট সিস্টেম, এটাকে অনেক ক্ষেত্রে বা ইউজিসিও ক্যাফেটেরিয়ার সাথে তুলনা করেছে। এবার ক্যাফেটেরিয়া আমরা জানি এটা এমন একটি জায়গা যেখানে আমরা গেলে অনেক রকমের খাবার দেখতে পারি, ঠিক আছে, অনেক ধরনের খাবার দেখতে পারি, এবং সেই খাবারের মধ্যে আমাদের যেটা ইচ্ছে হয় সেটা আমরা সরবরাহ করতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা থাকে না যে এটাই নিতে হবে। সেরকমভাবেই এই সিবিএস সিস্টেমে এখানে দেখা হচ্ছে যে স্টুডেন্ট কি চাচ্ছে, ঠিক আছে। স্টুডেন্ট সে একটা নির্দিষ্ট একটা সাবজেক্ট রাখবে, তারপরে তার ইচ্ছা মতো যে কোনো সে একটি সাবজেক্ট নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবার ধরো আমি বিএ করছি, ব্যাচেলার ইন আর্টস, ঠিক আছে। এবার আমার ইচ্ছে করছে আমি সাথে সাথে আমি সায়েন্সটাকেও একটু পড়বো, সায়েন্সের আমার ফিজিক্সটাকে একটু ভালো লাগছে। মানে মানুষ তো বয়সের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষের। তো সেক্ষেত্রে পরবর্তীতে একটি ছেলের ফিজিক্স পছন্দ হচ্ছে, সেক্ষেত্রে সে সেটাও নিতে পারবে, ঠিক আছে। সেটা কিভাবে নিতে পারবে এরপরে আমি সেটা বলছি। এরপরে দেখো টাইপ অফ কোর্স। এবার সিবিসিএস সিস্টেমে কয়েকটা টাইপ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইউজিসি কয়েকটা মানে ভাগ করে দিয়েছে যে এই 3টে বা 4টে ধরনের থাকবে। তো এখানে মূলত 3টে রয়েছে। একটি হচ্ছে কোর, এটি হচ্ছে ইলেকটিভ, আর এটি হচ্ছে ফাউন্ডেশন। এবার কোরটা কি?
কোর হচ্ছে একটি মেইন সাবজেক্ট, প্রতি সেমিস্টারে কোর কোর্স থাকতে পারে, ঠিক আছে। এবার একটা মেইন সাবজেক্ট যেটা থেকে তোমাকে বাধ্যতামূলক পড়তেই হবে, ঠিক আছে। মানে তুমি যেই সাবজেক্টটাকে চুজ করেছো, এবার যেটা আমি আগে উদাহরণ দিলাম, তুমি ফিজিক্স নিয়েছো, তো ফিজিক্সের অন্তর্গত যা 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 পেপার আছে তোমাকে সেগুলো পড়তেই হবে, তো সেটা অন্তর্ভুক্ত হবে কোরের মধ্যে, বোঝা গেল। এবার হচ্ছে ইলেকটিভ। এবার ফিজিক্সের পাশাপাশি তুমি যদি চাও যে না আমি এর সাথে সাথে আমি লিটারেচার নিয়েও পড়তে চাই, বা আমি এর সাথে সাথে অ্যাকাউন্টেন্সি নিয়েও পড়তে চাই, বা এর সাথে সাথে আমি কম্পিউটার নিয়েও পড়তে চাই, তুমি সেটাও পারবে। সেক্ষেত্রে তোমার সেই আলাদা যে সাবজেক্টটি রয়েছে সেটা পড়ে যাবে ইলেকটিভ কোর্সে, সেখানে তুমি নিজের ইচ্ছে মতো সাবজেক্টকে চয়েস করবে। কিন্তু এর আগে এই সিস্টেম ছিল না, সেখানে নির্ধারিত কয়েকটা সাবজেক্ট থাকতো, তুমি যদি সায়েন্স নিতে বা ফিজিক্স নিতে তার পাশাপাশি নির্ধারিত কয়েকটি সাবজেক্ট থাকতো ইলেকটিভ হিসেবে, তোমাকে ওগুলোর মধ্যেই নিতে হতো। কিন্তু এখন যেটা সিবিএস সিস্টেম, নির্ধারিত যে বাধ্যতামূলক যে জায়গাটা আছে সেখান থেকে সরে এসে তুমি তোমার নিজের ইচ্ছে মতো নিতে পারছো, ঠিক আছে। এবার এটা কিরকম হতে পারে, মানে এই যে ইলেকটিভ সাবজেক্টটা বা কোর্সটা তুমি করতে চাইছো এটা কি হতে পারে, তো সেই হিসাবে ইউজিসি বলেছে যে অধ্যয়নে অনুশাসনে সহায়ক হতে পারে। বলছে যে তোমার সাথে সাথে তুমি যে মেইন কোর কোর্সটি করছো তার সাথে সাথে একটি অনুশাসনের সহায়ক হতে পারে, যে তুমি ওটার পাশাপাশি এটাকেও চালিয়ে যেতে চাচ্ছ। তো এরপরে এটি হতে পারে একটি প্রসারিত সুযোগ সরবরাহ করা, যে তুমি এই কোর কোর্সটির পাশাপাশি ইলেকটিভ কোর্সটিতে তুমি আরও অন্য কিছু জ্ঞান সংগ্রহ করার সুযোগ পাচ্ছ, সেটা হতে পারে। তো ইউজিসি এরপরেও বলছে যে এটি অন্যান্য শৃঙ্খলা ডোমেন এক্সপোজারে সক্ষম, বা মনে করো কোনো তোমাকে হয়তো কোনো এমন একটি তুমি সাবজেক্ট চুজ করলে যেখানে তোমাকে ডিসিপ্লিন শেখালো, ঠিক আছে। তো এই সবগুলোকে ইউজিসি এখানে তুলে ধরেছে যে এই ইলেকটিভ সাবজেক্টে তুমি এরকমভাবে নিতে পারো, ঠিক আছে। তো শিক্ষার্থীর দক্ষতা বা দক্ষতা লালন করা এটার দিকেও লক্ষ্য করেও তুমি সাবজেক্ট নিতে পারো, তো এগুলো রয়েছে। এবার বলছে যে যেটা ইলেকটিভ সাবজেক্ট হবে সেটা আবার কিন্তু 3 ধরনের হবে, ঠিক আছে। ইলেকটিভ সাবজেক্ট আবার কত ধরনের হবে? 3 ধরনের। একটা হচ্ছে জেনারিক ইলেকটিভ, এটি হচ্ছে ডিসিপ্লিন সেন্ট্রিক, আর একটা হচ্ছে ওপেন ইলেকটিভ, ঠিক আছে। তো জেনারিক ইলেকট্রিকে কি হয়, এখানে শিক্ষার্থীর জেনেরিক দক্ষতা যুক্ত থাকবে, ঠিক আছে। এবার শৃঙ্খলা কেন্দ্রিক কি হবে, যেখানে যে সাবজেক্টটাতে ডিসিপ্লিন শেখাবে। আর ওপেন ইলেকটিভ কি, এবার মনে করো এটা একদম টোটালি ওপেন, কোনো শৃঙ্খলার দিকেও যাচ্ছে না, কোনো জেনেরিকের দিকেও যাচ্ছে না, টোটালি ওপেন। এবার মনে করো তুমি একদম আর্টসের থেকে, তুমি মনে করো তোমার সাবজেক্ট বাংলা, তুমি একদম তোমার ইলেকটিভ সাবজেক্ট নিয়ে নিলে কেমিস্ট্রি, ঠিক আছে। তো তুমি একদম আর্টসের থেকে একদম সায়েন্স চলে গেলে, ঠিক আছে, এটা একদম ওপেন ইলেকটিভ, ঠিক আছে। এটাকে বলছি ওপেন ইলেকটিভ। তাহলে কোনটাকে ওপেন বলছে, কোনটাকে শৃঙ্খলা কেন্দ্রিক বলছে বা ডিসিপ্লিন সেন্ট্রিক বলছে, আর কোনটাকে জেনারিক বলছে, ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আসি। ফাউন্ডেশন কোর্সটা কি? ফাউন্ডেশন কোর্স হচ্ছে সিবিসিএস সিস্টেমে সাধারণত যেই কোর্সটি শিক্ষার্থীর একদম তার ভিত্তিটাকে মজবুত করবে, ঠিক আছে, জ্ঞান বৃদ্ধির ভিত্তিটাকে মজবুত করবে, সেটাকে বলা হয় ফাউন্ডেশন সিস্টেম, এবং সেটা থাকবে বাধ্যতামূলক, যেটা তোমাকে সাবজেক্টটা নিতেই হবে, ঠিক আছে, তোমার জ্ঞান আহরণ করার জন্য। তো এই সকল কেন্দ্রিক সাবজেক্টগুলোকে আমরা ফাউন্ডেশন সাবজেক্টের অন্তর্গত করব, এবং এগুলো সম্পূর্ণটাই থাকে বাধ্যতামূলক, মনে রাখবে, ঠিক আছে। এরপরে চলে আসি। এবারে বলছে যে এই যে এক্সামিনেশন হলো, ঠিক আছে, এই এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে তার মূল্যায়নের ব্যাপারেও চলে আসে। এবার সিবিসিএস সিস্টেমে আমরা ভাগটাও জেনে নিলাম, কিভাবে ছাত্রছাত্রীরা তাদের পছন্দ সাবজেক্ট নেবে এবং পড়বে, তারপরে এক্সাম দেবে, তারপরে সেটাকে কিভাবে গ্রেডিং করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইউজিসি বলেছে যে সেখানে করা হবে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে। এটা আবার দুটো ভাগ রয়েছে, এই গ্রেডিংটার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে রিলেটিভ গ্রেডিং আর একটা হচ্ছে অ্যাবসলিউট গ্রেডিং। এবার রিলেটিভ গ্রেডিং কাকে বলবো? রিলেটিভ গ্রেডিং সেই মানে গ্রেডিংকে বলবো যেটা আমরা সাধারণত দেখতে পারি পার্সেন্টেজ করার ক্ষেত্রে বা কাট অফ করার ক্ষেত্রে। এবার আমি যদি উদাহরণ দিই, তাহলে এবার নেট এক্সাম হচ্ছে, ধরো নেট এক্সাম হচ্ছে, তো সেই নেট এক্সামের যে সাবজেক্ট রয়েছে, মনে করো ইংলিশের যে কাট অফটা নির্ধারণ করবে, সেটা কি একজনের থেকে নির্ধারণ করবে? না, সেখানে সেই শিক্ষার্থীর মতো হাজার হাজার
লাখ লাখ শিক্ষার্থী সেখানে দেবে এবং সেখান থেকে কে কতটা ঠিক করলো সেই বেসিসে সেখানে কাট অফটা নির্ধারিত হবে। তো সেই ক্ষেত্রে সেটা চলে যাবে রিলেটিভ গ্রেডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। সেটা কি তাহলে কি ভাগের অন্তর্গত হবে, সেটা হবে রিলেটিভ, কারণ রিলেট করছে এক এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর সাথে। আরেকটি রয়েছে অ্যাবসলিউট গ্রেডিং। এবার অ্যাবসলিউট গ্রেডিং কি, যেই গ্রেডিং এ সাধারণত কোনো রকম ভাবে অন্য কোনো শিক্ষার্থীর অংশগ্রহণ থাকবে না, নিজেরটা কি তুলে ধরা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট গ্রেডিং। এবং অ্যাবসলিউট গ্রেডিং সাধারণত সেই লেটার গ্রেডটাকে আমরা বুঝাই, যেই গ্রেডটা আমাদের শংসাপত্রে বা আমাদের সার্টিফিকেটে থাকে, সেটা কিন্তু ওটা আমাদের নিজস্ব নাম্বারটাই থাকে, আমাদের নিজস্ব গ্রেডটাই থাকে, সেখানে কাট অফ দেওয়া থাকে না। তো রিলেটিভ গ্রেডিং কি আর অ্যাবসলিউট গ্রেডিং কি, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এরপরে চলে আসি গ্রেড সিস্টেমটা। গ্রেড সিস্টেম ইউজিসি সিবিএস সিস্টেমের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করেছে। তো এবার বলেছে গ্রেড, লেটার গ্রেড, এটা লেটার গ্রেড নয়, এটা ডিজিট গ্রেড, ঠিক আছে, গ্রেডিং সিস্টেম। এবার হচ্ছে প্রথম লেটার গ্রেডের আউটস্ট্যান্ডিং রয়েছে, ঠিক আছে, যে কিনা ও পাবে, এটা হচ্ছে 10 নম্বর। আর যে একদম মানে খুবই সুন্দরভাবে সব কিছু নম্বর তুলতে পারবে, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। আর এটা হচ্ছে এ প্লাস, যেটাকে 9 নম্বর গ্রেড দিতে হবে, দেওয়া হয়। আর এটা হচ্ছে এ, যেটাতে 8 নম্বর গ্রেড দেওয়া হয়। এটা হচ্ছে বি প্লাস, যেটাতে 7 নম্বর গ্রেড দেওয়া হয়। এবং এটা হচ্ছে বি, যেটাতে 6 নম্বর দেওয়া হয়। সি 5, পি 4, আর ফেইলে তো 0। তাহলে এই সিস্টেমটাকে একটু মুখস্থ করে রাখবে, কোনটা হয়তো একটু ভুলে যেতেও পারো, ঠিক আছে। এটা এদিক দিয়ে আসছে আর এটা উপরের দিকে যাবে, এটা মনে রাখবে, তাহলেই হবে। এরপরে আসি যে গ্রেড এফ প্রাপ্ত, মানে গ্রেড এফ যে পাবে, মানে যে ফেল করবে, ঠিক আছে, তার কি হবে। তো সেক্ষেত্রে ইউজিসি বলেছে যে গ্রেড এফ যে শিক্ষার্থীটি মানে পাবে, তা সে ব্যর্থ, স্বাভাবিক। সেক্ষেত্রে তাকে আবার পরীক্ষা দিতে হবে। তবে সেক্ষেত্রে আবার নিয়ম রয়েছে কিছু। এবার ফার্স্ট সেমিস্টারে যদি কেউ ফেল করে, ঠিক আছে, তাহলে সেই যেই পেপারটিতেও ফেল করেছে সেটাকে তাকে দিতে হবে সেকেন্ড সেমিস্টারে। তো এরকম কিছু নিয়ম রয়েছে, তো সেটা ইউজিসি নির্মাণ করেছে এবং সেগুলো প্রত্যেকটি কলেজ এবং ইউনিভার্সিটি ফলো করছে। এবার বলছে নন ক্রেডিট কোর্স, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। নন ক্রেডিট কোর্সের জন্য ইউজিসি বলেছে যে যেসব কোর্সগুলোতে ক্রেডিট দেওয়া সম্ভব না, ঠিক আছে, সেটার ক্ষেত্রে থাকবে স্যাটিসফ্যাক্টরি, আর একটা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি, এই দুটো লেখা উল্লেখ থাকবে। এবার তোমাদের মনে সাধারণতই প্রশ্ন জাগতে পারে যে নন ক্রেডিট কোর্স বলতে আমরা কোনগুলোকে বুঝি, তাই তো। এবার দেখো, একটা ম্যাথের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবার সেখানে সহজেই আমরা কিন্তু গ্রেডেশন করতে পারবো, ঠিক আছে, এবার নম্বর দিতে পারবো, গ্রেডেশন করতে পারবো। কিন্তু একটি মনে করো একটি দৌড় প্রতিযোগিতা হচ্ছে, রেস হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আমরা সেটা পারবো না, সেক্ষেত্রে আমরা সেটা পারবো না। সেক্ষেত্রে সেই অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইউজিসি নিয়ম করে দিয়েছে যে সেখানে থাকবে স্যাটিসফ্যাক্টরি এবং আনস্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে, এই দুটো উল্লেখ থাকবে। সেক্ষেত্রে সেটা কাউন্ট হবে স্যাটিসফ্যাক্টরি এবং আনস্যাটিসফ্যাক্টরি, ওকে। এরপরে আসি যে ইউজিসি এই যে নিয়মগুলো তৈরি করেছে, এটা কি সব ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে কি বাধ্যতামূলক কিনা, বা সেটা কতটা বাধ্যতামূলক হলেও সে কতটা বাধ্যতামূলক। তো এখান থেকে ইউজিসি বলেছে যে যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটি মানে তারা যদি এই গ্রেডেশন সিস্টেমটাকে একটু রদবদল করতে চায়, তো সেটা করতে পারে, কিন্তু কিছু রিকমেন্ডেশন নিতে লাগবে এআইসিটিই থেকে, এমসিআই এর থেকে, বিসিআই এর থেকে, এনসিটি থেকে, ঠিক আছে। কলেজ হলে এনসিটি, আর যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউজিসি থেকে। বোঝা গেল। এরপরে আসি যে অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। এবার আমাদের পরীক্ষাও হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা কিভাবে অ্যাপ্রুভ হবে সেটাও জেনে নিলাম, নাম্বার সিস্টেমটাও জেনে নিলাম। তো এবার আমরা আসবো হচ্ছে অ্যাসেসমেন্ট, মানে হচ্ছে মূল্যায়নটা কিভাবে হবে এবং ফেয়ারলি হয়, তো সেটা কিভাবে হবে। তো সেক্ষেত্রে ইউজিসি নিয়ম করে দিয়েছে যে মূল্যায়ন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো টিচার, ঠিক আছে, সেই মূল্যায়নের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের, যেই প্রতিষ্ঠান মূল্যায়ন করছে সেই প্রতিষ্ঠান থেকে না হয়, মানে এক্সটার্নালকে আনতে হবে। সেক্ষেত্রে এক্সটার্নালকে আনতে হবে এবং সেই এক্সটার্নাল তিনি যে হিসাবে সেই গ্রেডেশনটা করবেন সেটাকে বাধ্যতামূলকভাবে নির্বাচন করে নিতে হবে। এবার সেক্ষেত্রেও আরেকটি ভাগ রয়েছে, যেটা হচ্ছে
যদি সেটা থিওরিটিক্যাল কম্পোনেন্ট হয়, মানে থিওরির পরীক্ষা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষাতেই এক্সটার্নালকে আনতেই হবে, মানে এক্সটার্নালের দ্বারাই খাতাগুলোকে চেক করিয়ে নিতে হবে এবং সেই খাতাগুলোতে প্রাপ্ত নম্বর শিক্ষার্থী কত পাচ্ছে সেটা অথরাইজড করতে হবে, ঠিক আছে। এটা গেল থিওরি পরীক্ষার ক্ষেত্রে। এবার যদি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে বলেছে, ইউজিসি বলেছে যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 50-50 করা হবে, মানে হচ্ছে সেই ইনস্টিটিউশন থেকে 50% লোক মানে শিক্ষক থাকবে এবং এক্সটার্নাল আসবে 50%, ঠিক আছে, মানে দুটো ক্ষেত্রেই 50-50 থাকবে এবং সেক্ষেত্রে নাম্বারটাও 50-50 হবে। এরপরে যদি আসি প্রজেক্ট রিপোর্ট, থিসিস বা ডিজার্টেশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইউজিসি একটু ছাড় দিয়েছে। সেক্ষেত্রে বলেছে যে যদি কেউ কোনো প্রতিষ্ঠান পারে তো আনবে ইন্টারনাল, এক্সটার্নাল আনবেন, আর যদি কোনো ক্ষেত্রে সম্ভব না হয় সেক্ষেত্রে ইন্টারনাল যদি সেই প্রসেসটাকে ক্লিয়ার করেন সেটাও চলে যাবে, ঠিক আছে। তো এই সব ভাগ রয়েছে। আর আজকে এই অবধি সিবিসিএস সিস্টেম আমরা মোটামুটি পুরোটা কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে স্বয়ং এবং স্বয়ংপ্রভা। আর তার নোটসগুলো যদি তোমরা পেতে চাও, ঠিক আছে, যদি এগুলোকে বাংলা আকারে পেতে চাও যেভাবে স্ক্রিনে তোমরা দেখছো, তাহলে অবশ্যই নিচে দেখবে কন্ট্যাক্ট নম্বর রয়েছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো, বা নিচে একটি ডাউনলোড লিঙ্ক পাবে পিডিএফে, সেখান থেকেও তোমরা সেগুলোকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেই, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, কারণ আমরা এভাবেই গুরুত্বপূর্ণ টপিকসের ভিডিওগুলো বাংলায় নিয়ে এসে থাকি, যেগুলো টোটালটাই এনটিএ নেটকে কভার করে থাকে। আর তোমার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করবে যে কোন প্রশ্নটা তোমরা বুঝতে পারছো না বা কোনটা তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। আর এই টপিক বেসিসে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবে, ঠিক আছে। আর যদি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্ট সেকশনে একটু জানাবে, তাহলে আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু আনার জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।